4টি প্রশ্ন, একটি উত্তর, হ্যাঁ অথবা না। আপনি কোনটি দেবেন ঠিক করেছেন? সামনেই জাতীয় নির্বাচন 2026 সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে এখন পর্যন্ত ঘোষিত সময়সূচি অনুযায়ী একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট। এই গণভোট নিয়ে আমরা একটু আলাপ করতে চাই, কারণ নানান দিকে নানান রকম প্রতিক্রিয়া শোনা যাচ্ছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে এখনও ঐক্য সেই অর্থে হয়নি। এই গণভোট এবং নানান রকম আলোচনা নিয়ে, নানান রকম প্রতিক্রিয়া নিয়ে আমাদের নিউজ এন্ড নয়েজে আলোচনা করব। আমি আপনাদের সাথে আছি নাহিদ হোসেন এবং আমার সাথে আছেন আমি জিয়াদ রোহান। রন ভাই, যেটি বলছিলাম, এই গণভোট কবে হবে এ নিয়ে এক ধরনের টানাপোড়েন দেখা যাচ্ছিল। প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে ভাষণে পরিষ্কার করেছেন গণভোট এবং জাতীয় সংসদ নির্বাচন একই দিনে, এবং তখন থেকেই নানান রকম আলোচনা চলছে। এখনও কিন্তু কার্যত প্রধান উপদেষ্টার এই যে ঘোষিত সময়সূচি, সেটি শতভাগ যে সকল রাজনৈতিক দল, বিশেষ করে প্রধান রাজনৈতিক দলগুলো মেনে নিয়েছেন তা নয়। এখনো রকম প্রধান উপদেষ্টা খানিকটা আসলে সব দলের একটা একটা করে দাবি মেনে নিয়েছেন, ওরকম একটা বিষয় হয়েছে যে বিএনপি চাচ্ছিল যে গণভোটারই একসঙ্গে হোক, এনসিপি এবং জামায়াতে ইসলাম চাচ্ছিল যে জুলাই সনদের বাস্তবায়নের আইনি ভিত্তি এক ধরনের অধ্যাদেশ, এক ধরনের সই সেরকম, যদিও তারা বলছিলেন প্রধান উপদেষ্টা সই করবে, কিন্তু রাষ্ট্রপতি সই করেছেন। তো তারপরও সব মিলে উনি এক ধরনের ব্যালেন্সিং অ্যাক্ট ক্রিয়েট করেছেন যে সবকিছু মিলে। জামাত চেয়েছিল পিআর পদ্ধতিতে আপার হাউস, সেটিও আছে। হ্যাঁ, তো ব্যালেন্স একটা সিদ্ধান্তে এসেছে সরকার যে আচ্ছা ঠিক আছে, সবার এক ধরনের জিনিস নিয়ে এটা। কিন্তু তারপর টানাপোড়েন নানান রকম রয়ে গিয়েছে। আসলে এখন পর্যন্ত জামাতে ইসলামের একটা ছিল যে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে অবস্থান কর্মসূচি নেবে, সেটা নিয়ে সেটি বোধহয় 16 নভেম্বর শেষ সময়, 16 নভেম্বরের মধ্যে দাবি না মানলে তারা কর্মসূচি দেবে বলে ঘোষণা করেছে। এখনো সেটার কিছু জানা যায়নি যে আসলে সেটা কি হবে আর না হবে। তো এই সব মিলে একটা বিএনপির মধ্যে আজকে একটি জাতীয় দৈনিকে বিএনপি রিপোর্ট দেখছিলাম। বিএনপি গণভোট একই দিনে, তাদের ওইটা নিয়ে তারা দে আর হ্যাপি উইথ দ্যাট, কিন্তু তাদের এক ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। তারা আসলে গণভোটের যে 4টা প্রশ্ন, প্রথম 2টা প্রশ্ন নিয়ে আসলে হ্যাঁ বা না, আসলে সেটা নিয়ে আসলে তারা সব কিছু নিয়ে একমত না। যদি করে থাকি যে প্রথম প্রশ্নটা হলো তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থা নিয়ে, এইখানে মনে হয় কিছু অস্পষ্টতা রয়ে গিয়েছে যে আসলে জিনিসটা কি হবে। জুলাই সনদে স্পেসিফিকভাবে কিছু বলা হয়েছে। জুলাই সনদে যেটা বলা হয়েছিল যে তত্ত্বাবধায়ক সরকার নিয়েই এক ধরনের টানাপোড়েন। আমি জুলাই সনদে যেটি বলছিলেন আপনি, জুলাই সনদে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা নিয়ে স্পষ্ট করে যেটি বলা হয়েছে যে মেয়াদ অবসানের কারণে অথবা মেয়াদ অবসান ব্যতীত, মানে যে কারণেই সংসদের মেয়াদ শেষ হোক না কেন, তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বাছাই করা হবে কিভাবে, সেটার প্রক্রিয়াতে বলা হয়েছে যে নিম্নকক্ষের, আইনসভার নিম্নকক্ষের স্পিকারের তত্ত্বাবধানে এবং জাতীয় সংসদ সচিবালয়ের ব্যবস্থাপনায় প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার, ডেপুটি স্পিকার বিরোধী দলের, কারণ জুলাই সনদে বলা হয়েছে ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে নেওয়া হবে, এবং সংসদের দ্বিতীয় বৃহত্তম বিরোধী দলের একজন প্রতিনিধি, এই 5 জন মিলে একটি কমিটি গঠন করবেন। সেই কমিটির নাম হবে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বাছাই কমিটি। তারা হচ্ছে সকলের সাথে কথা বলবেন, সমাজের নানান স্টেক হোল্ডারদের সাথে কথা বলবেন, এবং সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে গণভোটের প্রথম প্রশ্নটা আসলে এইটা, তত্ত্বাবধায়ক সরকার ফরমেশন, সামনের দিনের তত্ত্বাবধায়ক সরকার, কিংবা শুধু তত্ত্বাবধায়ক সরকার না, কিন্তু সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে যে প্রধানকে নিয়োগ দেওয়া হবে সেটার জন্য যে আলাদা সাংবিধানিক নিয়োগ কাউন্সিল, সেই বিষয়টাও আছে। এক্স্যাক্টলি, বিএনপি আসলে এই বিষয়টা নিয়েই আজকে জাতীয় একটা দৈনিকে যে রিপোর্ট দেখলাম, তারা আসলে এই বিষয়টা নিয়েই খানিকটা ইস্যুর মধ্যে আছে যে একটি প্রশ্নের মধ্যে অনেকগুলো বিষয় আছে, সবগুলো বিষয় যদি কেউ একমত না হয়, সেখানে নির্বাচন কমিশনও আছে। নির্বাচন কমিশন, আমার যদি দুর্নীতি দমন কমিশনের মতো প্রতিষ্ঠান আছে, সাংবিধানিক প্রতিষ্ঠান যা আছে, পিএসসি যা আছে, সেইগুলোর প্রধান নিয়োগের বিষয়েও এক ধরনের ফরম্যাট দেওয়া আছে যে এই প্রক্রিয়ায় হতে হবে। বিএনপি এই জিনিসটা নিয়ে একটু দ্বিধান্বিত। একসঙ্গে বিএনপির দ্বিতীয় কোশ্চেনটা নিয়েও মনে হয় বিএনপির মধ্যে এক ধরনের দ্বিধা আছে যে পিআর পদ্ধতি, আপার হাউসের উপর, সেটা নিয়ে কি হবে, সেটা নিয়েও তারা এক ধরনের ইস্যুর মধ্যে আছে। প্রেস কনফারেন্স করে যেদিন প্রধান উপদেষ্টা ঘোষণা দিলেন, সেদিন তারা সব প্রেস কনফারেন্স করে বিএনপির যে অফিসিয়াল প্রতিক্রিয়া ছিল, সেই প্রতিক্রিয়াতে তারা সব কিছুকেই স্বাগত জানিয়েছেন, কিন্তু আসলে এই 4 প্রশ্নের ব্যাপারে তেমন কিছু বলেননি। এটা আসলে এড়িয়ে গিয়েছে। সেটা আপনি যে রিপোর্টটার কথা বলছিলেন, সেই রিপোর্টে এই বিএনপি নেতাদের বরাত দিয়েই বলা হচ্ছিল যে তারা সরাসরি বিরোধিতাও করতে পারছে না
এই যে সামগ্রিক ব্যবস্থাপনা নির্বাচনের জুলাই সনদ এবং গণভোটের এই প্রশ্নগুলো, আবার এটির সাথে একমত হতে পারছে না, কারণ তারা মনে করছে যে যদি বিরোধিতা করে তাহলে অন্যান্য রাজনৈতিক দল নির্বাচন পেছানোর জন্য কোনো কৌশল ব্যবহার করতে পারে। আবার সরাসরি একমত হতে পারছে না, কারণ তাদের নিজস্ব কিছু নীতিগত অবস্থান আছে। ফলে অপেক্ষা করতে হবে, দেখতে হবে যে বিএনপি তাদের এই টানাপোড়েনটা কিভাবে শেষ করে। জামায়াতে ইসলামী কিন্তু এখনো পর্যন্ত গণভোট নির্বাচনের আগে এই দাবিতে অনড়, তারা কিন্তু এখনো মেনে নেয়নি বিষয়টা। হ্যাঁ, তারা মেনে নেয়নি। তাদের ওই যে একটা অবস্থান কর্মসূচির কথা বলা হয়েছে যমুনাতে প্রধান উপদেষ্টার বাসভবনে, সেখানে তারা অবস্থান নেবে সম্ভাবনা 8 দল নিয়ে। আমরা আজকে যখন কথা বলছি তখন জামায়াতে ইসলামের কার্যালয়ে তারা সেই সম্ভাবনা 8 দল নিয়েও একটা মিটিং বৈঠক হচ্ছিল করছে। আজকে 16 নভেম্বর যখন দুপুর 2:30টায় আমরা কথা বলছি। এক্স্যাক্টলি, সেটাও একটা করছে। বাট মিনওয়াইল সবচেয়ে নতুন পলিটিক্যাল ল্যান্ডস্কেপে সবচেয়ে নতুন দল এনসিপি, তারা আবার জামায়াতে ইসলামের এই দাবির সঙ্গে সংহতি জানিয়েছে এবং এই কর্মসূচিতেও সংহতি জানিয়েছে। মনে হয় তারাও সেইখানে কর্মসূচিতে। না, কিন্তু এনসিপি কিন্তু গণভোট নির্বাচনের দিনে তাদের আনুষ্ঠানিক আপত্তি নেই, কিন্তু এই কর্মসূচির মধ্যে তারা কিন্তু সংহতি জানিয়েছে। হ্যাঁ, তারা সংহতি জানিয়েছে, কিন্তু সেটা শুধুমাত্র গণভোট প্রশ্ন না, জামায়াতে ইসলামের তারও অনেকগুলো দাবি আছে। হ্যাঁ, আর জামাতে ইসলাম অবশ্য একটা পয়েন্টে তারা পার্টিগতভাবে এক হয়েছে যে তারা আসলে এই সব রেফারেন্ডাম কিংবা গণভোটে তারা আসলে হ্যাঁ এর পক্ষে প্রচারণা চালাবে সব মিলিয়ে। বিএনপি এখন আসলে এরকম কোনো কিছু বলেনি। তবে ইন্টারেস্টিং বিষয় হলো, আমি আবার ফিরে আসতে চাই গণভোটের প্রথম প্রশ্নে, এবং প্রথম প্রশ্নের একটা গুরুত্বপূর্ণ অংশ আসলে তত্ত্বাবধায়ক সরকারের অংশ নিয়ে। 20 তারিখ তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আপিল 20 নভেম্বর রায় হবে। সে তখন তো যেটি নিয়ে আসলে রিট হয়েছিল যে সেই অ্যামেন্ডমেন্টটাকে পুনর্বহাল করা, রিভিউ পিটিশন হচ্ছে অ্যামেন্ডমেন্টটাকে পুনর্বহাল করা। সেইখানে তো একটা ক্লিয়ার ফরম্যাট দেওয়া আছে আসলে তত্ত্বাবধায়ক সরকার কিভাবে হবে। একদম যে ইমিডিয়েট পাস্ট প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি সেটার প্রধান হবেন এবং তিনি নিয়োগ দিবেন এবং সব ফরম্যাট একটা সবকিছু দেয়া আছে সব মিলিয়ে। এইটা নিয়েও আসলে এক ধরনের পলিটিক্যাল ল্যান্ডস্কেপে এক ধরনের আলাপ আলোচনা শুরু হয়েছে, খুবই আনঅফিসিয়াল ভাবে, অফ দ্য রেকর্ডে ব্যক্তিগত পরিসরে তারা আলোচনা করছেন। এখনও কেউ বিবৃতি দিচ্ছে না যে আসলে এই বিষয়টা কিভাবে সেটেল হবে। এখন যদি 20 তারিখ নভেম্বরের 20-এ যদি রায় হয়, যেটি হওয়ার কথা সম্ভাবনাই প্রবল, কারণ তত্ত্বাবধায়ক সরকার একটা ব্যবস্থা ছিল যেই ব্যবস্থাটা সেই সময় পর্যন্ত কাজ করছিল, যেই ব্যবস্থাটা ফিরিয়ে আনার জন্যই আসলে হয়েছে। এবং এটা তো পরিষ্কার যে যেহেতু গণভোটে তত্ত্বাবধায়ক সরকারের ব্যবস্থার কথা বলা হচ্ছে, তো সেই দিকে আসলে যাওয়ার সম্ভাবনা প্রবল। মানে তখন আসলে বিষয়টা কি হবে সেটা নিয়ে এক ধরনের মানে মূল কনফিউশন যেটা, মানে আমি এই জিনিসগুলো দেখে আমার যেটা আন্ডারস্ট্যান্ডিং, জুলাই সনদে বলা হয়েছে যে প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, স্পিকার এবং ডেপুটি স্পিকার বিরোধী দল থেকে, তাদেরকে নিয়ে প্রধান উপদেষ্টা বাছাই কমিটি হবে। কিন্তু এখন তো সংসদ নেই, ফলে এখন তো এই নিয়ম অনুযায়ী আপনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বাছাই কমিটি করতেই পারবেন না, কারণ আপনার তো প্রধানমন্ত্রী নেই, স্পিকার নেই। ফলে এইটা আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে তো অ্যাপ্লিকেবলই না। হ্যাঁ, না, এটা তো এই পুরো জুলাই সনদ এবং এই আলোকে যা ধরনের সংস্কার সবকিছু, এটা তো সবসময় হ্যাজ বিন রিজার্ভ ফর যে ইলেকশন হবে, একটা গভর্নমেন্ট আসবে, নির্বাচিত হবে এবং তারা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে যে এই জিনিস করার জন্য সংবিধান সংস্কার পরিষদ করে 180 দিন, যদি আমি ভুল না করে থাকি, যে 180 দিনের মধ্যে তারা সংস্কার করবে, পরিষদ গঠন করবে। যেই সংবিধান সংস্কার পরিষদ নিয়ে অবশ্য বিএনপি বলছে যে এই জিনিসটা নাকি জুলাই সনদে তারা এই বিষয়ে নাকি আলোচনাই হয় নাই। তো নানান রকম কনফিউশন আসলে রয়ে গিয়েছে পলিটিক্যাল ল্যান্ডস্কেপ, এবং অবভিয়াসলি আমাদের মাঝখানেও নানা রকম কনফিউশন আছে পলিটিক্যাল ল্যান্ডস্কেপ। মানে 20 নভেম্বর আপিল বিভাগ যদি তত্ত্বাবধায়ক সরকার রিস্টোর করে, মানে তত্ত্বাবধায়ক সরকার তো কার্যত এক বিবেচনায় রিস্টোর, কারণ 15 অ্যামেন্ডমেন্ট সেটা বাতিল করেছে হাইকোর্ট এবং সেটি আপিল বিভাগে বহাল ছিল। 15 অ্যামেন্ডমেন্টে ছিল তত্ত্বাবধায়ক সরকার বাতিল করা, তো যেহেতু তত্ত্বাবধায়ক সরকার বাতিল করার যে সংশোধনী সেটি বাতিল করা হয়েছে, তার মানে তত্ত্বাবধায়ক সরকার আছে। কিন্তু 13 অ্যামেন্ডমেন্ট যেইটাতে তত্ত্বাবধায়ক সরকার এসেছিল 1996 সালে, সেটি আবার আপিল বিভাগ বাতিল করেছে 2011 সালে। ফলে আপিল বিভাগকেই এখন সিদ্ধান্ত দিতে হবে তত্ত্বাবধায়ক সরকার আছে নাকি নাই, সেই সিদ্ধান্তটাই আসলে জানা যাবে, এখন দেখার বিষয় আসলে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার যদি 20 নভেম্বর আপিল বিভাগ বলে তত্ত্বাবধায়ক সরকার আছে, তাহলে এই মুহূর্তে তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে কিভাবে, সেটার প্রধান কে হবেন, সে আগের নিয়মে হবেন নাকি নতুন সার্চ কমিটি করে আবার এক ধরনের আলোচনার মধ্যে ঢুকে যাওয়া, আবার ফেব্রুয়ারিতে নির্বাচন, সময়ও তো খুব বেশি হাতে নাই।
ফলে হ্যাঁ, 20 নভেম্বরের রায়ের দিকে অনেকেই তাকিয়ে এটা আছে। মানে বলতে হয় ওই যে 24শে গণ অভ্যুত্থানের সময় যখন সবাই বলতো অল আইজ অন বলে একটা টার্ম খুব আসলে এখন বলতে হয় যে অল আইজ অন দি সুপ্রিম কোর্ট। 20 আসলে নভেম্বর। যেহেতু অল আইজ অন 20 নভেম্বর অন দি সুপ্রিম কোর্ট যে আসলে কি হবে সেখানে। তবে এর মাঝে এই প্রধান উপদেষ্টার ভাষণের পরে সরকারের ঘোষণার পরে যে কখন কি হবে আরেকটা আলোচনা খুব আসছে মিডিয়াতে অনেক জায়গাতে আসছে যে গণভোটে না হলে আসলে কি হবে। সেইটা দিয়ে আসলে কি দেখছেন? সেটা নিয়ে আসলে আপনি কি দেখছেন? কি মনে হয়? না মানে এই যে পুরো প্রক্রিয়া গণভোটটা যদি না যেতে তাহলে তো এই পুরো প্রক্রিয়াটাই কার্যত ইনভ্যালিড। এর পরের সংসদে যারা সরকার গঠন করবেন তারা তাদের মতো দেশ পরিচালনা করবেন, এই হচ্ছে পলিটিক্যাল অবজারভারদের আন্ডারস্ট্যান্ডিং। হ্যাঁ, কিন্তু এর মাঝখানে মানে খুব ইসের বিষয় যে হঠাৎ করে গণভোটে না হলে কি হবে? হ্যাঁ, এটা খুব বেশি আলোচনা হচ্ছে। এটা খুব বেশি আলোচনা হচ্ছে। এই প্রশ্নটাই বা আসলে ওয়েল হ্যাঁ এবং না আছে ঠিক আছে। এক ধরনের কনসেনসাস ঐকমত নিয়েই তো সবাই এই জিনিসের দিকে আগাচ্ছে রাজনৈতিক দলের ঐকমত নিয়ে। রাজনৈতিক দলগুলোই আমাদের জনগণকে প্রতিনিধিত্ব করছে। সেই হিসাবে বলা যায় যে জনগণের এক ধরনের কনসেনসাস নিয়ে এই জিনিসটা নিয়ে আগানো হচ্ছে। তো এই মুহূর্তে এসে যখন আবার এই জিনিস আসছে, আসলে এক ধরনের অস্থিরতা, দোদুল্যমান পরিস্থিতি কিন্তু রয়ে যাচ্ছে। এবং সোশ্যাল মিডিয়ায় কিন্তু ধরেন আনুষ্ঠানিকভাবে হ্যাঁ অথবা নায়ের পক্ষে প্রচারণা না চালালেও সোশ্যাল মিডিয়া কিন্তু সরগরম। একদল হ্যাঁর পক্ষে সোশ্যাল মিডিয়া উত্তাল করে রেখেছে, আরেক দল নায়ের পক্ষে উত্তাল করে রেখেছে। হ্যাঁ না এই কার্ডগুলো শেয়ার হচ্ছে, ফলে এক ধরনের যে অস্থিরতা, মানে এই যে 8, 9, 10 মাসের ঐকমত্য কমিশনের দফায় দফায় তর্ক বিতর্ক, যদিও সবাই বলছেন 54 বছরে এই রকম দৃশ্য দেখা যায়নি যে এতগুলো রাজনৈতিক দল একসাথে বসে একটা লম্বা সময় ধরে আলোচনা করেছে রাজনীতি নিয়ে, কিন্তু সেটার সুফলটা এখনো দেশবাসীর কাছে ঠিকঠাক পৌঁছায়নি। না এখন আসলে দেখতে হবে এই যে নানান রকম আইনি জটিলতা, নানান রকম আসলে সাংবিধানিক জটিলতা রয়ে গেছে যেটি নিয়ে আমরা আসলে আলাপ করছিলাম। এই সব কিছু কনফিউশন ক্লিয়ার না হওয়া পর্যন্ত আসলে জনগণের পক্ষে বোঝা সম্ভব না যে আসলে কোন দিকে যাবে এবং কি হবে না হবে। এবং একটা বিষয় তো ঠিকই যে গণভোটের যে প্রশ্ন সেইটি আসলে কিভাবে লেখা হবে সেইখানে যেহেতু অনেকগুলা বিষয় মানে এটাতে অ্যাড্রেস হবে। 4টি প্রশ্ন, প্রতিটা প্রশ্নের মধ্যে আবার নানান বিষয় যুক্ত আছে। আপনি একমত হলে সবগুলোতে একমত হবেন, একমত না হলে আপনি সবগুলোতে একমত না হবেন। এইটা নিয়েই মূল যে মানে কোনো একজন নাগরিক যদি মনে করে যে আমি প্রথম 2টা প্রস্তাবে একমত, পরের 2টা প্রস্তাবে আমি একমত না, আমি না ভোট দিব, সেই অপশন নাই। হ্যাঁ, সেই কনসার্নটাই মনে হচ্ছে বিএনপি প্রকাশ করেছে। বিএনপির কথাবার্তাতে শুনে মনে হচ্ছে মানে যে নিউজ রিপোর্টের কথা বললাম এবং আরও বিভিন্ন জায়গায় যে আসলে তারা এইটাতে জোর দিচ্ছে যে এই আংশিক হ্যাঁ কিংবা আংশিক না যদি হয় একটা বিষয়ে সব অংশে আসলে হ্যাঁ মানে রাজি হব আমি এটা তো হইতে পারে না। কারণ অনেকগুলো কম্পোনেন্ট একটা কোশ্চেনের মধ্যেই থাকবে। 4টা কোশ্চেন বলা হচ্ছে কিন্তু সেখানে অনেকগুলো কম্পোনেন্ট। সেইটাও একটা বোঝার বিষয় আছে। আর সেইটা আসলে কত কমিউনিকেটিভ ওয়েতে সহজ ওয়েতে আসলে সেই প্রশ্নগুলো উত্থাপন করা হবে জনগণের সামনে সেটাও খুব গুরুত্বপূর্ণ আসলে সবকিছু বোঝার জন্য এবং ইটার জন্য আসলে এক ধরনের কনফিউশন থেকেই যাবে মনে হচ্ছে। এটা আমার ব্যক্তিগত ধারণা আসলে থেকেই যাবে মনে হচ্ছে সব না, মিলিয়ে। গণভোট কিন্তু ধরেন অতীতের গণভোটগুলো আপনি দেখবেন প্রশ্ন কিন্তু মানে এই হ্যাঁ নার মধ্যেই হচ্ছিল। এটাতে গণভোট কিন্তু বলাই হতো হ্যাঁ না ভোট। হ্যাঁ না ভোট বলা হতো। জিয়াউর রহমানের সময় বলা হয়েছিল যে আমি এক্স্যাক্টলি না বললেও লাইনটা এরকম ছিল, জিয়াউর রহমানের কর্তৃক গৃহীত এবং প্রণীত সিদ্ধান্ত এবং কার্যপ্রণালীগুলো আপনি সমর্থন করেন কিনা। হ্যাঁ ওই যে হ্যাঁ, 90-এর গণ আন্দোলনের পরেও একটা যেটা হলো ওখানে খুব যখন সহজ প্রশ্ন। সংসদীয় ব্যবস্থায় যে ফিরে যাওয়া, সংসদীয় ব্যবস্থায় থাকতে চাচ্ছেন না রাষ্ট্রপতি শাসিত ব্যবস্থায় থাকতে চাচ্ছেন, সহজ প্রশ্ন যে হ্যাঁ কিংবা না ওইটাতে ফেরত যাবো কিনা। এইবার 4টা প্রশ্নের মধ্যে অনেকগুলো কম্পোনেন্ট। এইটা মেইনস্ট্রিম পলিটিক্যাল পার্টির যারা অনেকদিন ধরে রাজনীতি করেছেন তাদের একটা কনসার্নের মধ্যে দেখাই যাচ্ছে এই জিনিস। পলিটিক্যাল ল্যান্ডস্ফিয়ারে অবশ্য আরেকটা আমি ইন্টারেস্টিং জিনিস দেখলাম যে বাম দলগুলো মনে হয় একটি জোট গঠন করবে, এই ধরনের কোনো একটি করবে, সে তাদেরও এক ধরনের অ্যালায়েন্সের জায়গা সেটা আসলেও তখন বোঝা যাবে আসলে তাদেরও জিনিসপত্র বলার আছে এবং সেখানে আসলে তারা বিষয়টা কিভাবে দেখছে। অ্যালায়েন্সটি শুধু বাম দল না, অ্যালায়েন্সটি আমার মনে হয় প্রধানদের রাজনৈতিক দলগুলো নিয়ে আমরা আলাপ করি, তারাও ভাবছে, তারাও নানান রকম সমীকরণ ভাবছে আসছে। এর মাঝখানে আবার খুব ইন্টারেস্টিংলি গত সরকারের জাতীয় পার্টিকে নিয়েও নানান ধরনের কথা হচ্ছিল। শোনা যাচ্ছিল যে এনসিপির সঙ্গে জোট কিংবা জামায়াত ইসলামের সঙ্গে জোট শোনা যাচ্ছিল এবং সবাই মিলে আবার ডিজোনও করে দিয়েছে। কিন্তু ইটস পলিটিক্স, রাজনীতি যে মানে ভোট জোটের সমীকরণ আসলে সামনের দিনে চলতে থাকবে এবং এই গণভোট প্রশ্নে যে কনফিউশনগুলো কিংবা রাজনৈতিক দলগুলোর মধ্যে যে অনৈক্য দ্বিমত সেগুলোও নিশ্চয়ই আস্তে আস্তে রিজলভ হতে থাকবে, নির্বাচনের দিকে হয়ে যাবে। আর 20 নভেম্বর আপিল বিভাগের রায়ের পর আমার মনে হয় অনেক কিছুই পরিষ্কার হবে। আমরা সেই পর্যন্ত নিশ্চয়ই অপেক্ষা করব, তবে এর মাঝেও বিষয়গুলো নিয়ে আলাপ করব। জিয়া ধরুন, আপনাকে ধন্যবাদ আমাদের আজকে যুক্ত হওয়ার জন্য।
গণভোট হ্যাঁ অথবা না 4টি প্রশ্নে এই নিয়ে যখন আলোচনা উত্তাল, তখন আপনি কি মনে করছেন এই 4টি প্রশ্ন একটি উত্তর দিয়ে কি আপনি আপনার মতামত প্রকাশ করতে পারবেন? আপনার মতামত জানান আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে, কারণ আমরা চাই কথা চলুক।